আমি ঘুম রাজ্যের সওদাগর, তুমি খোয়াব নামক প্রহেলিকা। ধূম্রজালে বোনানো কুণ্ডলী পাকিয়ে উঠতে উঠতে উবে যাব ওই নীলাম্বরে। তারপর একদিন বৃষ্টির শেষে রোদ্দুরের হাতছানিতে রামধনু হয়ে তুমি আমি রং ছড়াবো এক কোণে। পা টিপে টিপে চাপিয়ে রাখা দরজা খুলে সুরেলা। কাঠের দরজায় ক্যার ক্যার আওয়াজ বুকের সংখ্যা জাগায়। ভেতর থেকে দরজায় খিল এটাই ঘুরতেই কুপির আলোয় ভাইয়ের থমথমে মুখ দৃশ্যমান হয়। সুরেলা যেন পাথর বনে যায়। ভয়ে পা থেকে মাথা অবধি শিউরে শিউরে ওঠে। সিনান সালেহ তাচ্ছিল্যভাবে হেসে বলে, আমার পিঠ পিছনে কত কিছুই না ঘটে সুর। তোরা ভাবিস সব আমার অগোচরেই থাকে? তোদের নারী নক্ষত্রের সব খবরই আমার কাছে আসে। শালার শখ ইচ্ছারে গলা টিপা খালি দিয়াই গেছি, বিনিময়ে কি পাইছি? বিরক্ত মুখে স্কুল ব্যাগ কাঁধে ঘর থেকে বের হয় এক যুবক। পেছন পেছন দৌড়ি নিমা এসে ছেলের গা ধুয়ে কান্না ভেজা গলায় বলে, আমার আব্বার উপর থাইকা ব্যাকের বদনজর দূর কইরা দেও ইয়া রহমান। গানের কাছে কি প্যান প্যান শুরু করতেছস মা? শর্ত। ছেলের দুধ চাই আঁচলে ব্যতীত হয় মাথা মন। আঁচলে চোখ মুছে বলে, সোহাগ, আব্বা আমার স্কুল থেকে জলদি ফিরিস। কবিরাজের কাছে নিয়ে গা বন্ধ করে দিমুনি। আমার সোনার ছেলের উপর কোন ডাইনির নজর পড়লো আল্লাহ পাক জানেন। সোহাগ বিরক্ত মুখে সায় জানালো। সোহাগের হতভাগা বাবা দূর থেকে দেখে মা ছেলের কাণ্ড। তার সোনার টুকরা ছেলে তো এমন ছিল না। তাদের গরিবের ঘরে যেন রাজপুত্র। মা বাবাকে চোখের মনিতে বসিয়ে রাখা ছেলেটা আজ বাবা মায়ের প্রতি বিরক্ত হচ্ছে। তিনি এগিয়ে আসেন, বকেন না, আদরের ছেলেকে। লুঙ্গির গিটের বাস থেকে 20 টাকা বের করে ছেলেকে দেয়। বোঝানোর গলায় বলে, তুই ছাড়া আমাগরে আর কেডা আছে? একটা মাত্র পোলা তুই। আমাগরে সবাই তো তোর। যা চাস তাই দেই, কখনো মানা করি নাই। দুদিনের মাইয়ার জন্যে আমাগ ভুইলা যাবি? ওই সব আমরা কেউ না। শোক টাকা নেই, কপাল কুচকে বলে, ভালোবাসার কি বুঝো তোমরা? আমি ভালোবাসতাম ওকে, সত্যিকারের ভালোবাসা। ওর জোচ্চোর বাপের জোর করে বিয়ে দিচ্ছে। আমার বুকটা খান খান করে, তোমরা তো বুঝবে না। বলতে বলতে সোহাগের চোখ ভিজে ওঠে। সোহাগের মা আঁচল মুখে গুজে কাঁদে। সত্যি ভালোবাসা কি বুঝে না তারা? যাকে পেটে ধরেছে নারী ছেঁড়া ধন। 18 বছর হলো, আদরে আদরে ভরিয়ে দিল। নিজে খালি পায়ে হেঁটে ছেলেকে স্কুলে পড়ার জন্য বুট জুতো কিনে দিল। নিজে ছেঁড়া শার্ট সুই ঢাকায় জুড়ে ছেলের গায়ে নতুন শার্ট তুলে দিল। যার পড়াশোনার খরচ চালাতে মায়ের নাকফুলটাও বেচে দিল হতভাগা বাবা। এগুলো কি ভালোবাসা ছিল না? নিজেদের মনে উকি দেওয়া অভিমান পিষে ফেলে তৎক্ষণাৎ। ছেলের অকল্যাণ না হয় শখ নাক ছেড়ে বলে, 500 মতো টাকা লাগতো। কৃষক বাবার চোখ মুখ শুকনো দেখায়, শঙ্কিত হয়ে বলে, কেন বাজান, অত টাকা দিয়া কি করবা? সাজেশন গাইড কেনা লাগতো, সামনে পরীক্ষা না। সোহাগের বাবা খুশি হয় ছেলে পড়াশোনার কথা মাথায় আছে। তাহলে ছেলে তার পড়াশোনায় প্রথম শ্রেণীর, প্রথম থেকে শ্রেণী দ্বিতীয় না হয় কোনো দিন। সে খুশি মনে 500 টাকার মলিন একখানা নোট বের করে দেয়। সোহাগ পকেটে পুরে বেরিয়ে যায় বিদ্যালয়ের উদ্দেশ্যে। বিদ্যালয়ের পেছনে পোস্ট অফিসের সম্মুখে খোলা বারান্দায় বখাটে ছেলেদের আড্ডা বসেছে। বিদ্যালয় বন্ধ থাকে, মানুষজনের আনাগোনা কম। বেচাকেনা না থাকায় পাশের দোকানটাও বন্ধ। এতেই যেন সুবিধা হয়েছে। সোহাগ আড্ডায় যোগ দেয়। স্বল্প পরিচিত বন্ধুদের দেখে হেসে বলে, বুকের ভেতর আনচান আনচান করে, কিছুতে ভুইলা যায় সব। এক ছেলে আদো খাও সিগারেট বাড়িয়ে বলে, কচি খোকাটা, তুমি এইটাই টানো ওসব দিয়ে কেস খাওয়ানোর ধান্দা? বসের ঝাড়ি খাইতে খাইতে কান শেষ। সোহাগ মাথা চুলকি বলে, প্রথমবার তো ভাই, তাছাড়া ওটা শুইয়া বেশ আরাম পাইছিলাম, তাই লিমিট ক্রস করে ফেলছি। দে না, আর হবে না, আর তো সহ্য হয় না। পাশ থেকে এক ছেলে সোহাগের পিঠ চাপড়ে বলে, বন্ধু একখানা খাসা মাল আইছে, পুশ করলে এমন সুখ পাবি যা বৃহার মতো না নিবি।
টাকা লাগবো কিন্তু। শখ হেসে পকেট থেকে 500 টাকার নোটটা বের করে। বড় বড় দুটো রুই, খাসির মাংস, গরু মাংস, মুরগি, দই, মিষ্টি সহ আরও নানান ধরনের বাজার এনে হাজির সালেহ উদ্দিন। আনন্দ চোখে মুখে উপচে পড়া। শান্তি বেগমকে হেসে হেসে নানান পদ রান্নার কথা বলছে। শান্তি বেগম অতিরিক্ত না করে হাসি মুখে রান্না করার প্রস্তুতি নিচ্ছেন উনুন পাড়ে। সিনান গলঘর হতে সবটাই লক্ষ্য করে। ব্যাপারখানা কি? এত এত বাজার, আবার ঘরদোরও কেমন ঝকঝক করছে। কেউ আসবে নাকি? সিনান গরুর চারিতে খড়কুটো দিয়ে এগিয়ে আসে। মায়ের দিকে তাকিয়ে বলে, বাব্বা, ঘরে ঈদ লাগছে দেখতেছি, কেউ আসবো নাকি? শান্ত বেগম মুচকি হাসেন। কিছু বলতে নিবেন, সালেহ উদ্দিন থামিয়ে দিয়ে বলে, সে আইলেই দেখবার পারবি। বাপ, তুই আজ গ্যারেজে যাস না, গেলেও জোহরের আগে ফিরবি কইলাম। সিনান কোনো মতে মাথা নিয়ে সম্মতি দেয়। বাড়তি কথা না বলে নিজ কাজে ব্যস্ত হয়। খেয়ে দিয়ে সাইকেল নিয়ে বের হয়। উঠোনের এক কোণে বসে পাটায় মশলা পিষতে থাকা বোনের মলিন মুখ চোপা দেখো না দেখার ভান করে বেরিয়ে পড়ে তার ভাঙ্গা চোরা এফাসি নিয়ে। সুরেলা হাঁ করে শ্বাস টানে। গ্যারেজে এসে ব্যস্ত হয়ে পড়ে সিনান। শ্বাস ফেলার জন্যই সাথে তার বিশ্ববিখ্যাত মেজাজ যেন তুঙ্গ স্পর্শী। কথা বলাই যায় না, স্যাত করে ওঠে। এই শুরুর বেলাতেই শফি ঝাড়ি সহ 4-5টা চটকানা খেয়েও হজম করে নিয়েছে। এসব তার কাছে নিতান্তই ডাল ভাত। ডাল ভাত ছেড়ে শফি সিনানের হুকুমে ধোয়া ওড়ানো 2 কাপ গরম চা আনে। 1 কাপ সিনানকে দিয়ে সামনে টায়ারের উপর আয়েশ করে বসে। সিনান তাড়া দিয়ে চায়ে ফু দিবে, এমন সময় কেউ হাত থেকে 4 কাপ চিনি নেয়। গরম চা ছিটকে পড়ে হাতের পিঠে। সিনান গর্জে উঠবে, শফির কথাই থেমে যায়। রূপসা আপা, তুমি? আপনি এখানে? রূপসা নিকাপটা তুলে শফির পাশে টায়ারে বসে 4 কাপে ফু দিয়ে চুমুক বসায়। তীক্ষ্ণ নজর নিষ্ঠুর নির্দয় পাষণ্ড লোকটার উপর নিবদ্ধ। তুমি করেই বলো, তোমার নাম শফি তাই না? শফি উপনিস মাথা নাড়ে, মাথার চুলকে হাসে। মনে হয় যেন স্বর্গে ভাসছে। রূপসা আপা তার পাশে বসেছে। খুশিতে তার নাচতে মন চায়। সিনান ভুরুকুচকে শফির দিকে তাকিয়ে। শফির তাকানোতে চোকাচুকি হয়। খানিকটা লজ্জা পাই শফি। পিটপিট করে তাকিয়ে লাজুক হেসে বলে, রূপসা আপা, তুমি এইখানে? আমার না বিশ্বাস হইতেছে না, মনে হইতেছে স্বপ্ন দেখতেছি। একটা সিমটি কাটবা? বলে হাত বাড়িয়ে দেয়। রূপসা চিমটি কাটবে, তার গিয়ে জ্বর পড়ে গালে। রূপসা গালে হাত রেখে ফ্যাল ফ্যাল করে তাকাই। শফি রাগে দুঃখে 4 কাপ উবু করে ফেলে দেয়। কাদো কাদো হয়ে বলে, তার সেরা কোনকার? আমার লগে তোমার কোন জন্মের শত্রুতা কদেহীন? সিনান ভাবলেশীন ভাবে বলে, তুই তো বিশ্বাস করতে পারছিলি না এটা স্বপ্ন নাকি বাস্তব, তাই বিশ্বাস করিয়ে দিলাম যে এটা বাস্তব। শফি গাল ডলে, খুব বেশি জোরে না, লাগলেও গাল যেন ব্যথায় টনটন করছে। আর এর কারণ রূপসা আপা। সিন ভাই কেমতে পারলো রূপসা আপার সামনে তারে মারতে? রূপসা এখনো ঘোরে ডুবে, গালে হাত রেখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে যেন চটটা তার নরম গালেই পড়েছে। সে তড়িঘড়ি করে 4 কাপ ফেরত দেয়। ঢোক দিলে মিনমিনে গলায় বলে, আমার ভুল হয়ে গেছে সিন ভাই, মাফ করে দাও। সিনান সালেহ আলগোছে উঠে নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে। রূপসা গাল ফুলিয়ে বসে থাকে। এই উপেক্ষা সহ্য হয় না তার। ভদ্রতার খাতিরে কি একটু কথা বলা যায় না? সে কি খেয়ে ফেলবে লোকটাকে? অভিমানে তার চোখ জোড়া ছলছল করে ওঠে। শফির দিকে তাকিয়ে ফ্যাল ফ্যাল গলায় বলে, ভাব কি জানাবে, নিষ্ঠুর হৃদয় পাষণ্ড লোক। বাড়িতে কেউ নেই, আপুরা তো চলেই গেছে। রওশন ভাইটাও নেই। রিজ ভাইয়ের তো খোঁজ পাওয়া যাচ্ছে না। আব্বা চাচা যান খালা মিলে সুর আপাকে দেখতে গেছে। বাড়িতে চাচি আম্মার আমি একা। আরেকজন আছে, তবে সে তো লজ্জায় মুখ তোলে না। তার উপর চাচি এমনভাবে আমার দিকে তাকাচ্ছেন যেন আমি সাপ, উনি সাপুরে। তাই আলমারি খুলে মায়ের বোরখা পরে চলে এলাম। চালচুলো বিহীন গল্প শোনাই রূপসা, যার আগাগোড়া মাথা কিছুই নেই। অহেতুক খুচরো আলাপ। শফি সেগুলোই অমৃতের মতো গিলে যায়। দুজন খেয়ালে এত ডুবে যায়। ভরা 4 কাপ
খালি হয়ে যথাস্থানে রেখে দেওয়া হয় তারা টেরি অবধি পায় না। আমি না কথা বলতে ভালোবাসি, তবে সবার সাথে না। যাকে ভালো লাগে ঘুরে ফিরে তার কাছেই যাই। ঠিক সে যদি উপেক্ষা করে আমার প্রচুর রাগ হয়, রাগের চোটে কান্না পায়, মনে হয় মাথার সব চুল টেনে ছিঁড়ে দিই। কোনা চোখে নিষ্ঠুর খিটখিটে মানবের পানে তাকি সফির উদ্দেশ্যে বলে রূপসা। খিটখিটে লোকটা ভুলক্রমেও তাকায় না, যেন রূপসা মাহবুব খান বলতে কেউ এই গ্যারেজে কেন দুনিয়াতেও নাই। রাগে অভিমানে নয়নাভিরাম ভরে ওঠে, তর্জনী আঙ্গুল তুলে নাকের নিচে ডলা দেয়। তুমি কত ভালো সফি, কত মিষ্টি একটা ছেলে, দেখলেই মন চাইবে গাল টিপে দিই। মিহিস্বরে অনুমতি চায় রূপসা। সফি পারেন না, খুশির ঠালে দৌড়ে গিয়ে সিন ভাইয়ের গালে চটাস করে চুমু খেতে। লাজুক হেসে তেলে মাথায় হাত রেখে পরিপাটি করে, গালটা দুহাতে ঘষে বাড়িয়ে দেয়। রূপসা মুচকি হেসে আলতোভাবে গাল টিপে দেয়। সফি বুকটা যেন ধরফরিয়ে ওঠে, বুকের ডান পাশে হাত রেখে বলে, আপা, আমার বুকটা ধরফর করে কেন? মনে হইতেছে কলজা লাফাইতাছে। আমার কি হইল কত আফা? রূপসা খিলখিল করে হেসে দেয়। সফি মাথায় আলতোভাবে চাটা মেরে বলে, বুদ্ধু, ওটা কলিজা না, হৃৎপিণ্ড। আর হৃৎপিণ্ড বুকের বাঁ পাশে থাকে। সফি ঘাড় চুলকে মিটি হাসে। রূপসার হাসি দীর্ঘ হয়। সফিটা তার মতোই সচ্ছল আর বোকাশোকা। রূপসা আপা, আপনি মেল্লা সুন্দর। আপনার মতো সুন্দর মাইয়া 5 গ্রামে নাই। সফির কথায় রূপসা হাসির গতি কমিয়ে আনে। চোরা চোখে শ্যামল থমথমে মুখপানে চেয়ে লাজুক স্বরে বলে, কি যে বলো না সফি, তোমার মতো সুন্দর তাই সবাইকে সুন্দর লাগে। যাদের মন কালো তাদের কাছে পুরো দুনিয়াই কালো, তারা মুখ কালো করেই ঘুরে বেড়ায়। সফি কি বুঝলো, কেন জানে? দাঁত কেলিয়ে ফিস ফিস করে বলে, তার সেরার কথা কইল। তার ছেঁড়াকে? রূপসার অবুঝ গলা। সফি দম নাই বলার জন্য। প্রত্যেকে সিনান এসে চাটি মারে মাথায়, খ্যাক করে বলে ওঠে, কাজ কাম বাদ দিয়া রসের আলাপ জুইরা দিছস। ফেক ফেক করে দাঁত কেলায়া বলি শরম লজ্জা মাথা খাইছস। পর মাইয়া মানুষের সাথে কিসের হাসাহাসি? সফি মাথা ডলে বিরক্ত চোখে চায়। ধচং বচং করে সিনানের হাতে বালতি নিয়ে পানি আনতে যায়। রূপসা জড়সড় হয়ে বসে। সে পরপুরুষ শুনেছে, পরমায়াও হয়। হাসি হাসি মুখ বানিয়ে বলে, সিন ভাই, তোমার মুখে কালি লেগে আছে, ওই যে বা গালে। সিনান শুনেও না শোনার ভান করে লাল টুলে বসে। হিসেবের খাতা খুলে তাতে মনোযোগী হয়। রূপসার হাসি নিভে যায় ধপ করে। লোকটা এমন কেন? তার সামনে কেমন গাছাড়া ভাব নিয়ে চলে। রূপসা উঠে আসে, সিনানের পিছনে দাঁড়িয়ে উকি মেরে দেখি কি লিখছে বোধগম্য হয় না, তবে অবাক স্বরে বলে, সিন ভাই, তোমার হাতের লেখা কি সুন্দর, অথচ আমি জানি তুমি পড়াশোনাই জানো না। সিনান নিজ লেখা দেখে ভুরু কুচকাল। সুন্দর লেখা, লিখছে এই গোটা কয়েক সংখ্যা, তার আবার প্রশংসার ঝুলি। রূপসা হতাশ হয়, প্রশংসায়ও কাজ দিল না। তবে সে হাল ছাড়ে না, আবারও উচ্ছ্বাসিত গলায় বলে, জানো সুরাপা, আর রিজ ভাইয়ের বিয়েতে আমারও হাত আছে। আমি অনেক আগে থেকেই জানতাম রিজ ভাইকে কত সাহায্য করেছি, তাই বিয়ের 50% ক্রেডিট গোস টু মি। তালিয়া! হাততালিতেই রূপসা সিনান মুখ বাঁকায়। আপন ভাইয়ের পশ্চাতে বাঁশ দিয়ে চাচাতো ভাইয়ের সংসার গড়ে দিয়ে তালি বাজাচ্ছে মাথা মোটা গর্ধব বেকুব মহিলা। রূপসা হঠাৎ মন খারাপই সুরে বলে, তবে রওশন ভাইয়ের জন্য না খারাপ লাগছে। আমি জানতাম নাকি ভাইও সুরাপাকে পছন্দ করে, জানলেও বা কি, রিজ ভাই তো রিজ ভাই। জানো, রিজ ভাই তো চাচি আম্মুর মুখের ওপর কত কথা বলে দিল। চাচি আমার মুখটা দেখার মতো হয়েছিল, আমি তো হেসেই দিয়েছিলাম। আবার আবার সিরিয়াস মুহূর্তে হাসি পায় বেশি। রূপসা থেমে নেই, অপরপক্ষ প্রতিক্রিয়া না দেখাক। সে তো গল্প করে বেশ মজা পাচ্ছে, যাকে বলে হাওয়াই উঠছে। সিনানের ধৈর্য বরাবরই কম। এত ফাও পেঁচাল মেজাজ চটে যায় ধপ করে, কিন্তু মেজাজটা উগড়ে দেওয়ার মানুষ পায় না। যার তার উপর তো আর মেজাজ দেখানো যায় না। মানুষ ঘুরে ফিরে অতি কাছের মানুষের কাছে মেজাজ দেখায়। সফিকে বালতি হাতে আসতে থেকে খিটখিটে মেজাজে বেরিয়ে আসে।
কখন থেকে ছাগলের মতো ভ্যা ভ্যা করেই যাচ্ছিস? একটা চর খাইলে কাইন্দা কুল কিনারা পাবি না, তখন বাপ ভাই আমার গন্ধারে ছুরি ধরব। আর আমি তো সোহাগী লাগি, আলগা পিরিত দেখাস, বলি লজ্জা শরম নাই? অনেক হয়েছে সিন ভাই, তুমি আমারে গাল দাও, মারো, আমি মুখ বুজে সহ্য করি, রাগ হইলেও কিছু কই না, কিন্তু রূপসা আপারে কেন গাল দিলা? আপা কানতে কানতে চইল্লা গেল। কেমন কইরা? তোমার মনে কি একটু মায়া দয়া নাই? শফির রাগী আওয়াজে শুরু করলো। সিনান সালেহের শানিত চাহনিতে শেষের দিকে মিয়ে যায়। সিনান এগিয়ে আসে ক্ষিপ্ত মেজাজে। শফি ভয়ে দৌড় দেয়, তবে সুবিধা করতে পারে না। পেছন থেকে সিনান শফির হাফ প্যান্ট টেনে ধরেছে। শফির মুখটা কাদো কাদো হয়ে আসে। সিনান বদমেজাজি গলায় বলে, পানি নষ্ট করলি কেন? পরের মাইয়ার জন্য দরদ উতলায় পড়তাছে সহি সাহেবের। পরের মাইয়ার আক্কল নাই, পর পুরুষের সামনে গ্যারেজে বৈশা হি হি হা হা করে, গায়ে পইরা কথা কইতে আহে। পাশে রহিম চাচার দোকানে হাজার হাজার মানুষ আসে, তিলকে তাল বানাইতে সময়ও লাগবো না। পরের মাইয়ার কিছুই হইতো না, তয় ওর বাপ ভাইয়ের গাড়ি নিয়ে আইসা এলাচ ছাড়া বিরিয়ানি খাওয়াই যাইব। আমার খাওয়ানোর শখ নাই অত। শফি ভোতা মুখে বাম দিকের মোড়ে তাকিয়ে আছে। সিনান তার দৃষ্টি খেয়ালে রেখে কপাল কুঁচকে ঘাড় ঘুরিয়ে তাকায়। আলালের ঘরে দোলালি টৈটম্বর চোখে এগিয়ে আসে। স্যাঁতসেঁতে মাটির মেঝের গ্যারেজ, একপাশে আধা ভাঙ্গা টেবিল আর লাল টুল। রূপসা টুল টেনে টেবিলের মাথা রেখে চোখ বুজে নেয়। সিনান শান্ত চোখে তাকায়। এই মেয়ের লজ্জাবোধ নেই। সুরকে রাতে একটু কথা শুনিয়েছে, বোনটার লজ্জায় সামনে আসেনি। আর এই মেয়ে কি দিয়ে তৈরি? শফির কোনো এর গুতোই বিরক্ত মুখে তাকায়। শফি গোমরা মুখে রাস্তায় কতগুলো বখাটে ছেলেদের দেখায়। দুলালি যে রাস্তা থেকে ফিরে এলো সে রাস্তাতেই আসছে। গাদায় সুতো জোড়ায় আরিফা, হাতের আঙ্গুলে কাপড় পেঁচিয়ে নকশা আঁকা কাঁথায় সূচ ফোটোয়। অদরকোণে লেপ্টে লাজুক হাসি। সামিনা বেগম পাশে বসে আরিফাকে পরখ করে যায়। মেয়েটার লাজুক মিষ্টি মিষ্টি ভাবভঙ্গি পছন্দ হয়েছে তার। শান্ত শিষ্টাচারে ভরপুর মেয়ে, পড়াশোনাতেও নাকি বেশ ভালো। এই ব্যাপারটা বেশি মুগ্ধ করেছে তাকে। পড়াশোনার প্রতি তার আলাদা দুর্বলতা কাজ করে। একজন সুশিক্ষিত মানুষ বরাবরই বুদ্ধিমান আর ঝুট ঝামেলা থেকে দূরে থাকতে পছন্দ করে। অহেতুক তর্ক বিতর্কে জড়াবে না। রিপা, তোমার পুরো নাম কি? হঠাৎ প্রশ্নে খানিকটা চমকপ্রদ হয় আরিফা। ভদ্রসুলভ হেসে জবাবে বলে, আরিফা তাবাসসুম রিফা। এসএসসি দিয়েছো তাই না? রেজাল্ট কি এসেছে? আরিফা জড়সড় হয়ে বসে। এভাবে জিজ্ঞাসা করছে কেন? আম্মা কি তাহলে খালাকে জোরাজুরি করেছে? লজ্জায় মুখটা লাল হয়ে আসে তার। কোনো মতে জবাব দেয়। সামিনা বেগম অবাক হয়। চর এলাকায় এক বেসরকারি উচ্চ বিদ্যালয় হতে 4.55 পেয়েছে, মানে মেয়েটা মেধাবী, সন্দেহের অবকাশ নেই। সামিনা বেগম এ যাত্রায় মুচকি হেসে বলে, মাশাআল্লাহ, অনেক ভালো রেজাল্ট করেছো। আমার রোশন তো সেই 4 সনে দিয়েছিল, কোনো মতে 4 পয়েন্ট তুলেছিল। ওর বাবা তো পুরো এলাকায় মিষ্টি বিতরণ করেছে। রিচ তার অনেক আগেই দিয়েছিল, মনে হয় 2000 না 1 সনে 3.98 পেয়েছিল। সে নিজেও দিয়েছিল রওশনকে পেটে নিয়েই। 2 পয়েন্ট পেয়ে পাশ করেছিল। শ্বশুর শাশুড়ি আর স্বামীর মুখের দিকে তাকানো যাচ্ছিল না। বড় জায়ের তো মুখই নেই, ভাবতেই হাসি পায় তার। আরিফা সুই কাঁথায় ফোটায়। সামিনা বেগম বলেন, কলেজে ভর্তি হওনি শুনলাম, হওয়ার ইচ্ছে নেই নাকি? আরিফার হাত থেমে যায়। ইচ্ছে তো আছে অনেক, বাবার স্বপ্ন পূরণ করতে হবে। আরিফাকে চুপ থাকতে দেখে সামিনা বেগম ভোর উঠিয়ে বলে, তোমার মা ভর্তি করে দিবে না? তেমন না, গ্রামে এসএসসি পাস মানে অনেক পড়াশোনা, তাছাড়া বাবা নেই, মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে হবেই। ভাইয়া দুদিন পর পরই একে ওকে ধরে আনেন। আম্মা প্রথম প্রথম গাইগুই করলেও এখন তিনিও চাইছেন। কথা বলতে বলতে চোখ ভিজে ওঠে আরিফার।
লুকানোর প্রয়াসে হাঁটুর ভাঁজে মুখ লুকিয়ে কাঁথা সেলাই করে সামিনা বেগমের মায়া হয়। এমন পরিস্থিতিতে একসময় তিনিও পড়েছিলেন। 9-এ উঠতেই মা বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে উঠেছিলেন। তার বাবা একজন শিক্ষক ছিলেন। গৃহিণীকে বুঝ দিতে পারেনি, পাঠিয়ে দেয় শ্বশুরবাড়ি। কথা ছিল উচ্চ মাধ্যমিক অবধি পড়াবেন। ম্যাট্রিক দেওয়া নিয়ে কত নাটক হলো। তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেন, তোমার ভাই তো আলাদা হয়ে গেছে, তোমাদের দেখভাল করে না, দায়িত্ব যখন নেয় না কথা বলবে কেন? লজ্জায় পড়ে আরিফা। কি যে বলেন না খালা, দেখবে না কেন? ভাই যথাসাধ্য চেষ্টা করে আমাদের জন্য। সামিনা বেগম হাসেন। রাহেলা বানু মুখরোচক মানুষ। গল্প করার সময় দিন দুনিয়া ভুলে যান। শুধু ছেলের কেন, পুরো আত্মীয় স্বজনের নারী নক্ষত্রের গাথা শেষ করেছেন। বিয়ের পর ছেলের উপর মায়ের হক ফুরিয়ে যায়। বউয়ের শ্বশুরবাড়ির লোকজন ছাড়া ছেলে কিছুই চোখে দেখে না। তিনি আর কিছু বলেন না আরিফাকে। মেয়েটার এই গুণটাও ভালো লাগে তার। মনোমালিন্য আছে, আমাদের ভেতর আছে, অন্যদের বলে বেড়ানোর মানেই হয় না। কাল বাদে পরশু পবিত্র রমজান মাস শুরু হবে। প্রথম রমজানে বিয়ের দিন তারিখ নির্ধারণ করা হয়েছে। নোমান মাহবুব ঈদের পরের দিন ফালাতে চেয়েছিলেন। নওরিদ ছোট্ট করে বলেছিল, ঈদের আগে বাড়ির বউ ঘরে তোলার ব্যবস্থা করুন আব্বা। নোমান মাহবুব চটি গিয়ে 2 দিন পরেই দিন ঠিক করে এসেছে। নওরিদ মাহবুব এ কথা শুনে একটু বিব্রত বোধ করলেও আমলে নেয় না। বিয়ের বন্দোবস্ত করতে ব্যস্ত হয়ে পড়ে। দিন যে হাতে নেই, ওদিকে আম্মার মুখের দিকে তাকিয়ে থাকা যায় না। কতবার কথা বলতে গিয়েছে, হতাশ হয়ে ফিরে এসেছে। আজ সকালেও গিয়েছিল গয়নাগাটির ব্যাপারে কথা বলতে। তার আম্মা আলমারি হতে সব গয়নার বাক্স বের করে দিয়েছিল। থমথমে মুখে একটা কথাও বলেনি। নওরিজ ছুঁয়েও দেখেনি, ছোট্ট করে বলেছে, আম্মা, আপনার পুত্রবধূ সে ভালোবেসে মন থেকে দিলেই গ্রহণ করবে, তাছাড়া না। তারপর এখন সে শ্যাকরার কাছে বসে গয়না দেখছে। বৃদ্ধা শ্যাকরাও নওরিজের থেকে গয়নার মাপজোক আর নকশা বুঝে খাতায় টুকে নিচ্ছেন। দাদা, আমার কিন্তু কালকের মধ্যেই সব কমপ্লিট চাই। বুঝতেই পারছেন, হুট করে বিয়ের দিন পড়ল। নতুন বউকে গয়না ছাড়া ঘরে তুলি কি করে? নওরিজের কথায় ভদ্রলোক হাসেন, পানে পিক ফেলে বলে, তা ঠিক বাচ্চা, তবে কথা হলো তুমি যেমন নকশা দেখাইলা সব পুরনো আমলের। অহন আধুনিক যুগ, বউ পছন্দ করবে তো? এত বড় নকশাওয়ালা আর কেউ পড়বার চায় না। নওরিজ উঠে দাঁড়ালো। অগ্রিম টাকা পরিশোধ করে রাশভারী স্বরে প্রত্যুত্তর করে, সে পড়বে দাদা। আপনার নাত বউয়ের পছন্দ আমার নখ দর্পণে। আপনাকে সেসব ভাবতে হবে না। গয়নাগুলো যত্ন সহকারে বানাবেন। আসছি। শ্যাকরার দোকান থেকে বেরিয়ে নওরিজ ফোন বের করে। সংরক্ষণে থাকা রওশনের নম্বরে ফোন করে। 2 বার রিং হলো, পরের বার বন্ধ দেখায়। নওরিজের কপালে ভাঁজ পড়ে। বিয়ের খবর ওর অবধি পৌঁছে গেছে। তার জন্য কি ধরছে না? সে যাই হোক, তার বিয়েতে একমাত্র ভাই উপস্থিত থাকবে না, এটা কেমন দেখায়? এমনিতে বাড়ির কাজে মেয়ে গোসুর ফুসুর করছে, হয়তোবা গায়ের ঘরে ঘরেও পৌঁছে যাবে অতি শীঘ্রই। সে সাদমানের নম্বরে ফোন করে সবটা জানিয়ে রাখে। যদিও আব্বা কথা বলবেন, সে একটু গুছিয়ে নিল। বাঙালির বিয়েতে সবচেয়ে সাধারণ বিষয় ঝিজামের মনোমালিন্য। বিয়ে বাবদে তাদের ভাব একটু না বেশি বেড়ে যায়। ভাই, ঘটনা তো একটা ঘটে গেছে, পুরা গাঢ় থমথমে অবস্থায়। হারুন ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে। নওরিজ ফোনটা পকেটে পুরে জিপে উঠে বসে। স্টিয়ারিংয়ে হাত রেখে কৌতূহল গলায় বলে, সাসপেন্স কম রাখো, কি হয়েছে? মতিনের 1-1.5 বছরের একটা ফুটফুটে মেয়ে ছিল। মেয়েটা মারা গেছে। ওর বইয়ের আহাজারিতে পুরা গাঁও কানছে। প্রথম বাচ্চা ছিল। কিভাবে কি হইছে জানতে চাইলে মতিন জানায় নিউমোনিয়া হয়েছিল। ডাক্তারের কাছে নিয়েছিল, শ্বাস নিতে না পেরে মারা গেছে। হারুনের কণ্ঠস্বর কাঁপছে। মতিনের ঘর তাদের ঘরের সাথে। বাচ্চাটা কতবার ছুটে আসতো তাদের বাড়িতে, সেই বাচ্চাটা নাকি নেই। বিশ্বাস হচ্ছে না এখনো। নওরিজ সূক্ষ্ম চোখে চায়, গাড়িতে উঠতে ইশারা করে বলে, সদরে নিয়েছিল?
নাকি নর্থ বেঙ্গলে অক্সিজেন মাস্ক পরাইনি? হারুনের মুখ চোখা বিবর্ণ দেখায়, থমথমে গলায় বলে, ভাই পুরা কথা শুনেন তো। মতিন এই কথা গায়ে ফিরলে ওর বউ তেড়ে ফুরে যায়, লাথিগুতো যা পারে মারে, সবার কাছে গলা ফাটায়া জানায় মতিনই নাকি বাচ্চাটারে মারছে। কাল রাতে কি সব আনছিল, সাদা সাদা পাউডার, অনেকগুলা গোলাপি বড়ির মতো। সকালে মতিনের বউ রান্না করতে বইছিল, ছোট ভাইচা চুপ থাকে কন, চৌকির তলায় গিয়া অসব খাইছে ইচ্ছা মতো, খাইয়া অজ্ঞান হইছে। মতিনের বউ তো তখন থেকে কান্নাকাটি শুরু করে দিছে। পরে ডাক্তারের কাছে নিয়ে গেল, ফিরল লাশ নিয়া। ফিরার পথে মতিন নাকি কানতে কানতে কইছে অসব কাউরে না কইতে, বলতে নিউমোনিয়ায় মারা গেছে। মায়ের মন তাই মানব কন? স্টিয়ারিংয়ে থাকা হাত কেঁপে ওঠে, বুকটা কেঁদে ওঠে ওর। নওরিজের একটা দুধের বাচ্চা বলি হলো বাবার ভয়ানক কাজে, আর বাপ কুত্তার বাচ্চারে হাতের কাছে পেলে কি করবে নওরিজ জানে না। মুখটা ক্রমশই রক্তিম হয় রাগে। আবারও ফোন করে সাদমান ভাইয়ের নম্বরে। এই বিয়ে কনে একা একা দোলনায় দোল খাচ্ছিস, নিচে বর্রে নিয়ে পচা পচা স্বপ্ন দেখছিস? সুরেলা দোল থামিয়ে ঘাড় ঘুরিয়ে তাকায়। প্রাণপ্রিয় সখীকে দেখে মলিন মুখে হাসি ফুটে ওঠে। মারিয়া দৌড়ে এসে জড়িয়ে ধরে সখীকে, উচ্ছ্বাসিত গলায় বলে, শরীরে আমি কত খুশি বুঝাতে পারবো না। এত খুশির কারণ? তোর ভাঙ্গা ছোড়া জামাই আইছিল নাকি? আদর সোহাগ কইরা মন ফুরফুরে কইরা দিছে বুঝি? সুরেলার রসকসীন বেখাপা গলায় লাজে রঙিন হয় মারিয়া। সখীর পিঠে কিল বসিয়ে বলে, কি সব অশ্লীল কথাবার্তা। সে আসে না বলে তোমার বাড়িতে গেলেই সবাই লজ্জা দেয় যে বউয়ের জন্য তরস হয় না, তাই আর আসবে না। সুরেলার মন খারাপই ধুলোই মিশে যায় সখীর হাসি খুশি মুখটা দেখে। রশি বাঁধা দোলনায় বসিয়ে দুজনেই দোল খায় অল্প গতিতে। সুরেলা হেসে বলে, বিয়ে করতে লজ্জা করেনি, এখন আসছে লাজু কথা। পুরুষ মানুষ কেন লজ্জা পাইব? সে তো বুক ফুলিয়ে বলবো আমার বউকে যতদিন তুলে না দিচ্ছেন আসা যাওয়া লেগেই থাকবে, সে যতই টিপনি কাটুন। শেষের কথাটা ভারী স্বরে অভিনয় করে বলে। মারিয়া হেসে উঠল খিলখিল করে। হাসতে হাসতে চোখে পানি জমে যায় তার। উনি খুব লজ্জা পায় জানিস, ফোন দিয়ে 1 মিনিট চুপ থাকবে, তবে তোর বয়স্ক ভাতার মনে হয় না লাজ শরম রাখে। তোর তো সোনাই সোহাগা কপাল। সুরেলায় মারিয়ার কথাই সুরেলার চোখের আকার বড় হয়। কান্তিমান আঁখি যুগ্ন নজর লুকাতে ব্যস্ত হয়ে পড়ে। মারিয়া আবারও হেসে বলে, ও লেলে ডার্লিং, লজ্জা পাচ্ছে বুঝি? কাল বাদে পরশু সব লজ্জাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিস। ছি মারু, বেশি বেশি বলছিস কিন্তু। আমি বললে লজ্জায় পুকুরে ঝাঁপ দিবি। সুরেলার হুমকিতে দমে যায় মারিয়া। সিনান সালেহের বোনের সাথে পাঙ্গা না নেওয়াই উত্তম। মহিলা ভাইয়ের কোনো অংশে কম না। বেশ সময় নীরবতায় কেটে যায়। দুই বান্ধবী পুকুর ঘাটে বাঁধা দোলনায় মৃদু গতিতে দোল খায়। নীরবতার জাল ভেঙে মারিয়া বলে, তোর হবু বধুয়া অনুভূতি কেমন? কাল পরশু বাদে বিয়ের পিড়িতে বসবে বলে কথা। সুরেলা শান্ত চোখে চাই সখীর দিকে। কাজলে টানা ডাগর ডাগর চোখ জলে চিকচিক করে। উদাসী গলায় বলে, আমার খুব ভয় হচ্ছে সই। এক মন খুশিতে আপ্লুত হয় তো আরেক মন শঙ্কা জাগায়। আরেকদিন ভাইয়ের চোখে চোখ রাখতে পারছি না। মারিয়ার কপালে ভাঁজ পড়ে। সুখীর কাঁধে গুঁতো মেরে বলে, হইছে কি খুইলা কবই। সুরেলা কাতর গলায় বলতে শুরু করে, রিজভি ভাইকে ছোট থেকেই তো দেখে আসছি। লোভী ভাবলে ভাব, তবে এটা সত্যি ওনাদের বিশাল বড় বাড়ি গাড়ি দেখে আমার মন চাইতো আমারও যদি এমন বাড়ি হতো, গাড়িতে চড়তে পারতাম। ভাইকে বললে মারতো, মায়ের সাথে চেয়ারম্যান বাড়ি যেতে দিত না। আমি তবুও যেতাম, ভালো লাগতো অনেক। তারপর বড় হলাম, সাথে বুঝতে শিখলাম যে বড় বড় বাড়ি গাড়ি না, মনটা বড় হওয়া বড্ড জরুরি। ও বাড়িতে সবাই অহংকারী বুঝলি, এক রওশন ভাই বাদে। সে স্নেহ করতো খুব। নওরিন আপু, ছবি আপু, খেলার সাথী না কাজের লোকের মেয়ের মতো ব্যবহার করত। গিন্নি মায়ের কথা নাই বলি, রূপসা তো ছোট ছিল, ওকে কোলে নিয়ে ঘুরতাম, বাকিরা খেলতো। তখন 6-এ পড়ি মনে হয়। একদিন কোনায় একটা ঘরে গিন্নিমা পাঠিয়ে দিল ঘর ঝাড়ু দিতে।
ঘরটা রিজ ভাইয়ের। তাকে চিনতাম, তবে কখনো কথা হয়নি। অহংকারী ভাব আর খুঁতখুঁতে স্বভাবের কারণে দূরে দূরেই থেকেছি। তিনিও বাড়িতে থাকতেন না, পড়াশোনার জন্য অন্যত্র থাকতো। সেদিন ঘর ঝাড়ু দিতে গিয়ে দেখি ভদ্রলোক সিডি চালিয়ে সিনেমা দেখছিলেন। পাশে চেয়ার কাপ। আমি সিনেমা চলছে দেখে হাসি মুখে এগিয়ে যাই। ভুলবশত ঝাড়ুর মাথার সাথে লেগে ওনার চায়ের কাপ পড়ে যায়। আমি তো ভয়ে জান যায় যে অবস্থা। কাপ তো ভেঙেছেই, সাথে গরম চা লোকটার হাতে পায়ে পড়েছে। গিন্নিমা জানলে তো সুনামি উঠে আসবে। আর এই খুঁতখুঁতটা লাট সাহেব কি করবে আল্লাহ মালুম। তবে আমাকে আশ্চর্য করে উনি কিছুই বলেননি। ওনার মাকেও বলেননি চায়ের কাপ আমার জন্য ভেঙেছে, ভুলবশত তার সাথে লেগেই পড়ে গেছে। আমার কেন জানি খুব ভালো লেগেছিল ব্যাপারটা। তারপর থেকে শয়তান আমিটার হাবভাব পাল্টে যায়।